24 জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে রাজধানীতে শুরু হয়েছে স্মরণ সভা। সকাল 10টায় রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠান চলছে। 36 জুলাইয়ের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথভাবে স্মরণ সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো এবং তাদের পরিবারের প্রতি সংহতি প্রকাশই এ আয়োজনের মূল লক্ষ্য। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত 9 দিনের কর্মসূচির শেষ দিন আগামী 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই সমাবেশেও প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন। এই মুহূর্তে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আছেন আমাদের প্রতিনিধি মাহবুব সৈকত। মাহবুব, অনুষ্ঠান স্থলের সর্বশেষ পরিস্থিতি কি? স্মরণ সভায় উপস্থিতি, পরিবেশ এবং এখন পর্যন্ত কি কি হচ্ছে সবশেষ তথ্য জানাবেন। জুলাই আসলে চেতনার নাম, এখন জুলাই প্রেরণার নাম। জুলাই হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, গণতন্ত্রহীনতার বিরুদ্ধে কিন্তু গোটা একটা স্ফুলিঙ্গের নাম। সুতরাং বলা যায় যে 24 যে জুলাই অভ্যুত্থান ঘটেছিল, সেই জুলাই অভ্যুত্থানের গোটা বাংলাদেশের যে জুলাই যোদ্ধারা যে নেমেছিল এবং শহীদ হয়েছিলেন, বলা যায় আজকে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তাদের একটি মিলন মেলা অনুষ্ঠিত হচ্ছে। সেই অর্থে কিন্তু আজকের এই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কিন্তু একটি আবেগের পরিবেশ তৈরি হয়েছে। কারণ আজকের যে জুলাই জাতীয় সম্মেলন, এখানে কিন্তু জুলাই যারা শাহাদাত বরণ করেছেন তাদের পরিবার পরিজন এসেছেন এবং একই সাথে যারা আহত জুলাই যোদ্ধা রয়েছেন তাদের পরিবার পরিজন উপস্থিত হয়েছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে 2024 আজকের এই দিনে কিন্তু যে আন্দোলন ছিল বৈষম্যের বিরুদ্ধে, কোটা বিলুপ্তির বিরুদ্ধে, সেই আন্দোলনে আজকে কিন্তু কোটা শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। সেই ধর্মঘট স্বতঃস্ফূর্তভাবে সকল ক্লাস বর্জন করে, সকল পরীক্ষা বর্জন করে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে পালন করেছিল এবং ঢাকাতে শাহবাগে কিন্তু সেই জনস্রোত একসাথে হয়েছিল, যে জনস্রোত পরবর্তীতে অন্যায়ের বিরুদ্ধে, গণতন্ত্রহীনতার বিরুদ্ধে কিন্তু একসাথে হয়ে সরকার পতনের আন্দোলন হয়েছিল। আজকে এই অনুষ্ঠানে কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত হবেন। আমরা যতটা জানি তা হচ্ছে যে শুরু হওয়ার পর থেকে প্রায় 2টো পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। শহীদ পরিবারের পক্ষ থেকে সেখানে কথা বলা হবে, এখানে আহত যারা যোদ্ধা রয়েছেন তারা কথা বলবেন। মোট কথা হচ্ছে যে বাংলাদেশ তারা চেয়েছিলেন, যে বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশ, সেই বাংলাদেশের ব্যাপারে যে তাদের প্রত্যাশা সেটি হয়তো তুলে ধরবেন। তারা কেমন আছে সেটি হয়তো বলবেন। তারা যে সংস্কার চেয়েছিলেন সেই সংস্কার কতদূর আগালো সেটি হয়তো বলবেন। সব মিলে বলা যায় যে এই সরকারের কাছে আজকের যে পরিবার, আজকে যারা উপস্থিত হয়েছেন, তারা আগামীর বাংলাদেশ কিভাবে দেখতে চান সেই বাংলাদেশের রূপরেখা হয়তো বা আজকে তারা তুলে ধরবেন। একই সাথে প্রধানমন্ত্রী, আপনারা জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এবং তার পরিবারও এখন গণতান্ত্রিক বাংলাদেশের যে সংসদে যারা রয়েছেন তারাও কিন্তু গত 17 বছরে ফ্যাসিস্ট রেজিম দ্বারা কিন্তু নিগৃহীত, নিপীড়িত ছিল এবং সেই ফ্যাসিস্ট রেজিম তাড়ানোর জন্য কিন্তু প্রত্যেকে গত 17 বছর যে যার জায়গা থেকে চেষ্টা করেছিল। খুন, গুম, অন্যায়, জেল, জুলুম সবগুলো তারা সয়েছিল, যার পরিণতিতে পরবর্তীতে কিন্তু এই সকল যারা জুলুম ভোগ করেছিল একসাথে ছাত্র জনতার অভ্যুত্থান ঘটেছিল 24 এবং এক রক্তক্ষয়ী অধ্যায়, সেই অধ্যায় হচ্ছে প্রায় জাতিসংঘের যে তদন্ত, সেই তদন্ত অনুযায়ী 1400-ও বেশি কিন্তু শহীদ হয়েছিল এবং অগণন মানুষ, হাজার হাজার মানুষ কিন্তু পঙ্গুত্ব বরণ করেছে, চোখ হারিয়েছেন এবং কেউ হয়তো সারা জীবনের মতো তার একদম কথা বলার অবস্থা সেটি হারিয়েছেন। দর্শক, আপনারা জানেন যে সেই অবস্থায় সেই বাংলাদেশ, এই এখনকার যে বাংলাদেশ, সেই 24 যারা আত্মত্যাগ করেছেন সেই আত্মত্যাগকারী মানুষগুলোর কিন্তু অবদান, সেই 24 যে মানুষগুলোর অবদানের কারণে আজকে সংসদ এবং সেই সংসদে দাঁড়িয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণের কথা বলছে। সুতরাং তারেক রহমান নিশ্চয়ই এই বাংলাদেশে নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি অনুযায়ী যে বাংলাদেশ কিভাবে পরিচালনা করবেন তা হয়তো শহীদ পরিবারের কাছে তিনি বলবেন। এর আগেও যদিও প্রধানমন্ত্রী বলেছেন যে সনদ, জুলাই সনদ অনুযায়ী তিনি অক্ষরে অক্ষরে জুলাই সনদ, যে সনদ স্বাক্ষর হয়েছিলেন সেই সনদ অনুযায়ী দেশ পরিচালনা করবেন। সব মিলে বলা যায় যে গত 2 বছর পরে এই সরকারের সময় এটি একটি উদ্যোগ, যেই উদ্যোগে সারা বাংলাদেশ থেকে যারা শহীদ পরিবার এবং যারা আহত পরিবার, সেই আহত এবং শহীদবার আপনারা দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু
উপস্থিত হয়েছেন। আমাদের মনোহরা যদি একটু দেখাতে পারে, আমরা একটু দেখছি যে প্রধানমন্ত্রী এই মুহূর্তে স্টেজে উনি কিন্তু আছেন। আসলে আজকে আমি যে কথা বলছি নিশ্চয়ই একটি আবেগের জায়গা। তা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট শিশুরাও এসেছে। সে হয়তো তার পিতাকে কেউ হারিয়েছে, যে শিশু হয়তো বোঝেই না পিতার ডাকটি কেমন। আমরা দেখতে পাচ্ছি অনেক মা তার ছোট ছোট সন্তান নিয়ে এসেছেন। সবাই সবাই তারা এখানে এসেছেন, তারা দেখছেন, তারা কথা শুনছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে স্টেজে একপাশে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি উপস্থিত হয়েছেন সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এসেছেন। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়, যে মন্ত্রণালয়ের অধীনে এখন জুলাই যোদ্ধারা নিবন্ধিত হয়েছে, তার ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তিনিও কিন্তু মঞ্চে উপস্থিত হয়েছেন। আনুষ্ঠানিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে সেই অনুষ্ঠান শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট সন্তানকে নিয়েও কিন্তু এখানে এসেছে। সব মিলে এখন এই অনুষ্ঠানটি কিন্তু বিভিন্ন্যভাবে মাই টিভিরও যে সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজ রয়েছে সেই পেজে কিন্তু সরাসরি উপভোগ করতে পারবেন, এবং বিএনপির বিভিন্ন যে সেল এবং অন্য ন্যাশনালিস্ট পার্টি বা পিএমও এই পেজগুলো এই অনুষ্ঠানটি কিন্তু দেখা যাবে। তো সব কিছু মিলে পরবর্তী যে সংবাদগুলোতে আমরা এই সংবাদটি আরও তুলে ধরবো। আপাতত আমরা অনুষ্ঠানে চলে যাচ্ছি। এই ছিল আমার কাছে থাকা এখানকার সংবাদ। মাহবুব, আপনাকে ধন্যবাদ। দর্শক, ৩৬ জুলাই উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠান সভা। সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মাহবুব সৈকত। তীব্র গরমে যখন স্বস্তির একমাত্র ভরসা বিদ্যুৎ, তখন চাঁদপুর জুড়ে চলছে উল্টো চিত্র। জেলার ৮ উপজেলায় ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। কোথাও দিনে ৮ থেকে ১২ ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ নেই। সবচেয়ে বেশি দুর্ভোগে গ্রামাঞ্চলের মানুষ। শিশু, বয়স্ক, শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীরা পড়েছেন চরম সংকটে। প্রতিনিধি মনোয়ার কাননের তথ্যচিত্রে এস.এম. আরিফের রিপোর্ট। তীব্র গরমে যখন স্বস্তির একমাত্র ভরসা বিদ্যুৎ, তখন চাঁদপুর জুড়ে চলছে উল্টো চিত্র। জেলার ৮ উপজেলায় ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। কোথাও দিনে ৮ থেকে ১২ ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগে হাইমচর, মতলব উত্তর, ফরিদগঞ্জ ও কচুয়ার বাসিন্দারা। দিনে রাতে বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় অতিষ্ঠ সাধারণ মানুষ। 2 ঘন্টা 3 ঘন্টা দেয়, আবার কারেন্ট নিয়ে যায়, আবার ঘন্টা নেই 2 ঘন্টা পর দেয়, কোনো সময় 3 ঘন্টা পরও দেয়। ফ্রিজের জিনিসপত্র নষ্ট হয়। পল্লী বিদ্যুৎ অনেক সমস্যা, মানুষের ঘরে ঘুমায় তো সমস্যা, মনে করেন সারাদিন কারেন্টই থাকে না, নিলে আর খবরই থাকে না। লোডশেডিং এর প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যেও। বিদ্যুৎ না থাকায় বন্ধ থাকছে বিভিন্ন প্রতিষ্ঠানের মেশিন। ফ্রিজে রাখা খাদ্যপণ্য নষ্ট হয়ে লোকসানের মুখে পড়ছেন ব্যবসায়ীরা। আমরা যে সারাদিন মেল চালাই, আমাদের লোডশেডিংয়ের বিশাল সমস্যা হয়। আমাদের লেবারের টাকা দিতে হয়, কাজ হোক না হোক লেবার টাকা চালিয়ে দিতে হয়। অনেক সময় পার্টিও মাল না পাঙ্গাইতে পারে, পার্টি চলে যায়। গাড়ির চার্জ দিতে পারি না, গাড়ির ইনকাম চার্জ দিলে না আমি ইনকাম করতে পারবো না, তো আমি ইনকাম করতে পারবো না। পল্লী বিদ্যুতের তথ্য অনুযায়ী চাঁদপুরের ৮ উপজেলায় প্রায় ৮,৫০,০০০ গ্রাহকের জন্য প্রয়োজন ১৯০ মেগাওয়াট বিদ্যুৎ। তবে জ্বালানি সংকট এবং 2টি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকায় গত সপ্তাহে ৩০ থেকে ৪০% পর্যন্ত লোডশেডিং করতে হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিদ্যুতের ঘাটতি অনেক সময় দেখা দেয়, এটা গ্রাহককে একটু ধৈর্য ধরতে হবে, কারণ লোডশেডিং এর বিষয়টা একটু সাময়িক। সরকার আন্তরিক আছে এবং লোডশেডিং যাতে না হয় সরকার চেষ্টা করে যাচ্ছে গ্রাহককে লোডশেডিং সময় অন্তত ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করে। কবে নাগাদ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ মিলবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানাতে পারেনি দায়িত্বরতরা। এস.এম. আরিফ, মাই টিভি। দেশের বাজার পরিস্থিতি নজরদারি ও মূল্য নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান,
প্রথম পর্যায়ে অতি সংবেদনশীল 30টি পণ্যকে এই প্রযুক্তির আওতায় এনে পর্যবেক্ষণ করা হবে। শুক্রবার বিকেলে সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই যে বাজারে একটা স্থিতিশীলতা আছে, সেটি তো নজরদারির মানে এই স্থিতিশীলতা নিশ্চিত করার যে সমস্ত পন্থা, তার মধ্যে নজরদারি তো অন্যতম একটা উপাদান, সেটা তো সক্রিয় আছে। আমরা যে জিনিসটা আগামী দিনে করতে চাই, সেন্সিটিভ যে সমস্ত পণ্য থাকে, এরকম প্রায় 30টা পণ্য আমরা সিলেক্ট করেছি। আমরা কৃষি, মৎস্য প্রাণী সম্পদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এরকম সংশ্লিষ্ট কয়েকটি মন্ত্রণালয়কে সাথে নিয়ে একটা সমন্বিত পদ্ধতিতে আমরা একটা এআই মডেলের মাধ্যমে এই 30টা পণ্য আগামী দিনে আমরা মনিটরিং। মাদারীপুরের কালকিনি পৌরসভায় দীর্ঘ 8 মাস ধরে সুপেয় পানির সংকটে দুর্ভোগ পোহাচ্ছেন শত শত পরিবার। দুটি গভীর নলকূপ বিকল থাকায় বন্ধ রয়েছে প্রায় 250টি পানির সংযোগ। ফলে বিশুদ্ধ পানির জন্য দূর দূরান্তে ছুটতে হচ্ছে বাসিন্দাদের। দ্রুত বিকল নলকূপ মেরামত করে নিয়মিত পানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। বিস্তারিত প্রতিনিধি জিয়াউদ্দিন লিয়াকতের। বিশুদ্ধ পানি মানুষের মৌলিক অধিকার, কিন্তু সেই অধিকার থেকে বঞ্চিত মাদারীপুরের কালকিনি পৌরসভার শত শত মানুষ। 1997 সালে প্রতিষ্ঠিত হওয়া কালকিনি পৌরসভা 2016 সালে প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত হলেও সুপেয় পানির সংকট আজও কাটেনি। প্রায় 27 বর্গ কিলোমিটার আয়তনের এই পৌরসভায় বাস করেন প্রায় 46,000 মানুষ। পৌরসভার 6টি গভীর নলকূপ থেকে 1470টি সংযোগের মাধ্যমে সরবরাহ করা হতো সুপেয় পানি, কিন্তু দুটি গভীর নলকূপ অকেজো হয়ে পড়ায় 4 ও 7 নং ওয়ার্ডের প্রায় 250টি পরিবারের পানি সংযোগ গত 8 মাস ধরে বন্ধ। আমাকে খাওয়ার নাই, পুষ্করণী নাই, কিছু নাই। আমাকে কিভাবে আমরা চলি? আমরা উজু করতে পারি না, মসজিদে যাইতেই না, খুবই কষ্ট করতে আছি আমরা। পানি বাবর কষ্ট করতে আছি, তাই একটু পানি পরে আমার কিছুই হয় না। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত পানির বিল পরিশোধ করলেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। কেউ দূর দূরান্ত থেকে পানি সংগ্রহ করছেন, আবার কেউ নির্ভর করছেন অনিরাপদ পানির উপর। এতে যেমন বাড়ছে সময় ও অর্থের অপচয়, তেমনি বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। পানি পাই না, আমরা বিল দিয়ে যাই রেগুলার, সাপ্লাইর পানি ছাড়া আমাদের কোনো ব্যবস্থা নাই। পানি নাই বলতে আগে তো ফোড়ায় এখন হেও বন্ধ হয়েছে। সাপ্লাইর পানি আসিল, সেটা দিয়ে কাজকর্ম করছি, এখন ওটা বন্ধ। পৌরবাসীর দাবি, দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে দ্রুত বিকল গভীর নলকূপ মেরামত এবং নিরাপদ ও নিয়মিত পানি সরবরাহ নিশ্চিত করুক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমরা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সাথে কথা বলেছি, চিঠি দিয়েছি তাদেরকে, স্থানীয় এমপি মহোদয়ের সাথে কথা বলেছি। আশা করি দ্রুত এই সমস্যার সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। এদিকে বিকল্প গভীর নলকূপগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে পানি সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানালেন পৌরসভার সহকারী প্রকৌশলী। 5 এবং 7 এই দুইটি ওয়ার্ডের জন্য আমাদের প্রকল্প গ্রহণ করা হচ্ছে, যেন আমরা দ্রুত এখানে একটি পানির পাম্প বসাতে পারি এবং এই এলাকার যারা জনসাধারণ আছেন তাদের জন্য পানির কষ্ট লাঘব হয়। পৌর প্রশাসনের আশ্বাস, সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিকল্প কোনো উৎস না থাকায় প্রায় 250টি পরিবার পানির অভাবে চরম মানবেতর জীবনযাপন করছে। তাই কথার আশ্বাসে নয়, দ্রুত পানি সরবরাহ নিশ্চিতের দাবি জানিয়েছেন এই এলাকার সাধারণ জনগণ। জিয়াউদ্দিন লিয়াকত, মাই টিভি, কালকে। গাজীপুরের কাপাসিয়ায় একটি সরকারি কালভার্ট মাটি দিয়ে ভরাট করে বন্ধ করে দেওয়ায় ভোগান্তিতে স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, এতে পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে বেহাল সড়কটি দ্রুত সংস্কারেরও দাবি জানিয়েছেন তারা। প্রতিনিধি ইফরাত হোসেনের তথ্যচিত্রে সাদিয়া হক ময়ের রিপোর্ট। গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বেগুনহাটি এলাকার এই সড়কটি স্থানীয়দের দৈনন্দিন চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। প্রতিদিন শিক্ষার্থী, কর্মজীবী মানুষ এবং বিভিন্ন ধরনের যানবাহন এই সড়ক ব্যবহার করে। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি সড়কের একটি সরকারি কালভার্ট মাটি দিয়ে ভরাট করে বন্ধ করে দেওয়ায় স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। ফলে সামান্য বৃষ্টিতেই সড়ক ও আশেপাশে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে দুর্ভোগে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। এই মাটিটা ভরাট করে ফেলার ফলে
কালভার্টের একটা মুখ বন্ধ হয়ে যায়। যখন কালভার্টের একটা মুখ বন্ধ হয়ে গেছে, তখন বৃষ্টির পানি যখন আর এপার উপর পারাপার করতে পারে না, তখন এই পানি গিয়ে রাস্তার মধ্যে উঠছে। 100 বছর আগের চুঙ্গি আনো, সরকারি চুঙ্গি, এই চুঙ্গি তার জন্য ভাঙ্গে এনটা বন্ধ করছি। বাড়িতে কোনো কিছু নিয়ে যেতে পারে না, আমার ছেলে অনেক কষ্ট করে এই যে বাড়ি নিয়ে যায়। জলাবদ্ধতার কারণে কৃষিজমি, বসতবাড়ি এবং পুকুর ঘেরেরও ক্ষতি হচ্ছে বলে দাবি এলাকাবাসীর। এ অবস্থায় সরকারি কালভার্ট উন্মুক্ত করা ও সড়ক সংস্কারের দাবিতে ব্যানার ফেস্টুন হাতে মানববন্ধনও করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমাদের ব্যবসায়ীরা কোনোভাবে সফলতা অর্জন করতে পারে নাই, আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। যারা মাছের চাষ করেছিল তারা অনেক, তাদের লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মাদ্রাসা দিয়ে যাইতে গেলে পানির জন্য রাস্তা দিয়ে যাইতে পারি না। এই বিষয়ে কাপাসিয়ার সহকারী কমিশনার জানান, ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে কথা বলা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নতুন কালভার্টের বরাদ্দ রয়েছে এবং যেই দিক দিয়ে পানিটা বের হয়ে যাবে সেই দিকটা যেই ব্যক্তির জমি, সে হয়তো ওই জমিটা ছেড়ে দেবে আর কি, অর্থাৎ সে জায়গা দেওয়ার জন্য বলেছে। সো আমরা আসলে এটা তদন্তের পর্যায়ে আছি বা আমরা আসলে একটা সমাধান করার চেষ্টা করছি। সাদিয়া হক মৌ, মাই টিভি নিউজ ডেস্ক। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ৩য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রেয়াজুল শেখ নামের এক ভ্যান চালককে আটক করেছে পুলিশ। আটককৃত রেয়াজুল শেখ উপজেলার পূর্ণবর্তী গ্রামের আনার উদ্দিন শেখের ছেলে। শুক্রবার বিকেলে উপজেলার কুশলা ইউনিয়নের জাঠিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নির্যাতিতা ছাত্রীর বাবা জানান, তার কন্যা বাড়ির পাশের মন্দিরের সামনে খেলা করছিল। সেই সময় রেয়াজুল শেখ নামের ওই ভ্যান চালক তার কন্যাকে মন্দিরের পেছনে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। আশপাশের লোকজন ঘটনাটি দেখতে পেয়ে তাকে হাতে নাতে ধরে ফেলে এবং পুলিশে খবর দেয়। পুলিশ এসে রেয়াজুল শেখকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় তিনি ভ্যান চালক রেয়াজুল শেখের কঠোর শাস্তি দাবি করেছেন। সাভারের আমিনবাজারের বড়দেশীর হাজিনগর এলাকার একটি ভাড়া বাসা থেকে শারমিন আক্তার লিজা নামে এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর নিহতের বাবা বাদী হয়ে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশের প্রাথমিক ধারণা ধর্ষণের পর শ্বাসরোধ করে লিজাকে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা। এদিকে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারি অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। ফরিদপুরের ভাঙ্গায় সংঘর্ষে নিহত সুমন শেখ হত্যা মামলার অভিযুক্তদের কোনো রাজনৈতিক প্রশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছেন ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল। শুক্রবার বিকেলে কাপুরা সদরদি এলাকায় নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানাতে গিয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, খুনি যেই হোক তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং দলীয়ভাবে কোনো হস্তক্ষেপ থাকবে না। এ সময় স্থানীয়রা মানববন্ধন ও বিক্ষোভ করে হত্যার বিচার দাবি করেন। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। আমার বক্তব্য পরিষ্কার, যে খুনি যারা খুন করেছে সুমনকে, মামলা হয়েছে, মামলাটা নিজস্ব গতিতে চলবে এবং এই মামলায় কেউ কোনো ইন্টারফেয়ার করবে না। স্থানীয় নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য আমির হামজা মোটরসাইকেল বহর নিয়ে র্যালি করেছেন। শুক্রবার বিকেলে সদর উপজেলার হাটস হরিপুর ইউনিয়নের ২ শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে তিনি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় জামায়াতে ইসলামী মনোনীত সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী খায়রুল ইসলাম রবিন এবং হাটস হরিপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মাওলানা শরীফুল ইসলাম সহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। র্যালি শেষে আমির হামজা বলেন, দুর্নীতিমুক্ত করতে হলে দুর্নীতিমুক্ত মানুষকে নেতৃত্বে আনতে হবে। 12 ফেব্রুয়ারি হওয়ার পর থেকে এই প্রায় 4 মাসে আমরা বেশিরভাগই আমি ঢাকাতে ছিলাম, কারণ সংসদ অধিবেশন চলছে। প্রথম অধিবেশন 1 মাস 25 দিন গেছে, পরে বাজেট অধিবেশনে প্রায় 1.5 মাস চলছে। এরপরে 5 দিন মাঝে ছুটি আছে, 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত। 6 তারিখে আবার ঢাকা আমরা ফেরত যাব, কারণ 16 তারিখ পর্যন্ত বাজেট অধিবেশন শেষ হবে এই অধিবেশনটা। এরপরে মাসখানিক ছুটি থাকবে। আমরা এলাকায় জনগণের সাথে দেখা করা, পরিচিত হওয়া
এবং মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য মূলত। জামালপুর ও কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযানে 59 বোতল ভারতীয় মদ ও 9 পিস ইয়াবা সহ 3 জনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার গভীর রাতে জামালপুর 35 বিজিবির আওতাধীন বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও মোবাইল সহ 3 জনকে আটক করে। একই সময়ে কুড়িগ্রামের রৌমারী উপজেলার ইজলমারি বিওপি সীমান্তের বন্দুরচর এলাকায় পরিত্যক্ত অবস্থায় 59 বোতল মদ উদ্ধার করে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি। 18 আসনের সংসদ সদস্য এস.এম. জাহাঙ্গীর হোসেন সহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল 3:30টায় আব্দুল্লাহপুর পল অয়েল মার্কেটের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এতে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। মিছিলটি পল অয়েল মার্কেট থেকে শুরু হয়ে জসিমউদ্দিন সড়ক প্রদক্ষিণ করে আজমপুর আমির কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। এ সময় বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, নেতাকর্মীদের বিরুদ্ধে চালানো অপপ্রচার উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন। চট্টগ্রাম নগরের নাসিরাবাদ এলাকায় খুলশী থানা শ্রমিক দলের অস্থায়ী কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সভাপতি নজরুল ইসলাম খান, জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন এবং চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের যুব বিষয়ক সম্পাদক হাসিবুর রহমান বিপ্লবের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। খুলশী থানা শ্রমিক দলের সাবেক সভাপতি মোহাম্মদ বেলালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ.এম. নাজিম উদ্দিন। নজরুল বর্ষ 2026-27 উপলক্ষে সিরাজগঞ্জের চৌহালি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুল আমিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও সুধীজন উপস্থিত ছিলেন। এ সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে রচনা প্রতিযোগিতা, উপস্থিত বক্তব্য ও আলোচনা সভার আয়োজন করা হয়। 2025-2026 অর্থ বছরে স্থানীয় সরকার বিভাগের উপজেলা উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় প্রাপ্ত বরাদ্দ হতে দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন শেরপুর সদর 1 আসনের সংসদ সদস্য হাফেজ মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশেদ। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা আমির মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান।